এটা বাংলাদেশের সংবিধানের একটা উল্লেখযোগ্য ঘটনা, যে ঘটনার কারণে গত ১.৫ দশক ধরে বাংলাদেশের উপর এক ধরনের কর্তৃত্ববাদী শাসন চেপে বসছিল। এই যে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যখন সরকার পরিবর্তন হতো তখন কিন্তু এক ধরনের স্থিতিশীলতা রাষ্ট্রে ছিল। যে সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন এনেছিল, তারাই কিন্তু এই ব্যবস্থাটা দাবিতে তারা আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলনটা অনেকটা সহিংস আন্দোলনও ছিল। এমনও দাবি করা হতো এই পতিত সরকারের যিনি প্রধানমন্ত্রী, এই ব্যবস্থাটা ওনার ব্রেইন চাইল্ড, যদিও এই দাবিটা হতো অন্য কেউ প্রথম উপস্থাপন করে। পঞ্চদশ সংশোধনী বাতিলের কারণে বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, এটার বহুমুখী প্রভাব কিন্তু ছিল। যদি এই ব্যবস্থাটা থাকতো তাহলে হয়তো 3বার এভাবে নির্বাচন ছাড়াই একটা সরকার ক্ষমতায় থাকতে পারতো না। দ্বিতীয় যে বিষয়টা, এখানে শুধুমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়েছে তা না, এর সাথে আরও 2টা গুরুত্বপূর্ণ বিধান বাতিল হয়ে গেছে, যে দুটো বিধানে কিন্তু বিতর্কিত ছিল। এর মধ্যে একটা ছিল হচ্ছে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করা হয়েছিল আনুষ্ঠানিকভাবে এই পঞ্চম সংশোধনের মাধ্যমে। আর দ্বিতীয় যে ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদের সাথে 7 ক এবং খ যুক্ত করে এখানে নতুন একটা ব্যবস্থা নিয়ে আসা হয়, যে ব্যবস্থা হচ্ছে সংবিধানের ধারাবাহিকতা যে কেউ যদি পরাহত করতে চায় তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। একটা অদ্ভুত বিষয় হচ্ছে, সংবিধান কখনো কিন্তু ফৌজদারি দণ্ডবিধি অথবা ফৌজদারি কার্যবিধি না, এরপরেও সংবিধানের মধ্যে একটা দণ্ড লিখে দেওয়া হয়েছিল এই অনুচ্ছেদটা সংশোধন করার মাধ্যমে। সরকারের অথবা আইনসভার যে কর্তৃত্বটা, যে এখতিয়ারটা, এটার আসলে এক ধরনের অপব্যবহার ছিল। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারটা সংবিধানের সরাসরি কোনো ব্যবস্থার অধীনে কিন্তু ছিল না। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টা, নতুন রায়ের কারণে এই সরকারের একটা সাংবিধানিক বৈধতা কিন্তু চলে আসবে। যেমন 111-এর সরকার 3 মাসের জায়গায় হয়তো 2 বছর ছিল জরুরি অবস্থা বা একটা প্রেক্ষিতের কারণে, কিন্তু তখন সংবিধানের মধ্যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা ছিল। এখন আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এখন কিন্তু সাংবিধানিক বৈধতার একটা মোড়ক পাবে। যে কেউ সংবিধানকে পরাহত করার যে ব্যাখ্যাটা, এটা কোনো ব্যাখ্যা নেই কিন্তু। যদিও বলা হচ্ছে কেউ যদি সামরিক অভ্যুত্থান করতে চেষ্টা করে তাহলে তার জন্য এই শাস্তি প্রযোজ্য হবে, কিন্তু এটা যেহেতু কোনো ব্যাখ্যা নেই, কেউ যদি সংবিধানের যে কোনো ধরনের বিরোধিতা ইত্যাদি করে তাহলে হয়তো এটার ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে। এটা একটা উদ্ভট ব্যাপার ছিল, কারণ সামরিক শাসক যখন আসে তখন তো উনি সংবিধানকে বাদ দিয়ে আসে, শুধু শুধু যোগ করা হয়েছিল। এই ধরনের বিধান কিন্তু সংবিধানে মানে অন্তর্ভুক্ত করারই কোনো সুযোগ নেই। সেই সুযোগটাকে চিন্তা না করে একটা ক্ষমতার অপব্যবহার করে কিন্তু এটা এর মধ্যে নিয়ে আসা হয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, একদিন আগেই আমরা প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে একটা ধারণা উনি উপস্থাপন করেছেন, একটা সময়সূচি দিয়েছেন। বলছেন যে 2025 সালের ডিসেম্বরের মধ্যে যদি স্বল্প সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে নির্বাচন করা যায় তাহলে এর মধ্যে সম্ভব। আর যদি আরেকটু ডিপ রুটেড কিছু সংস্কার যদি বাস্তবায়ন করা হয় তাহলে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন করা যাবে। আমার মনে হয় এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের এই রায়ের কারণে 2025 সালের ডিসেম্বর হোক অথবা 26 সালের জুনের মধ্যে হোক, নির্বাচন করাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটবে বলে আমি মনে করি।